নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। রাজা হঠাৎ করে রাজা হোসেন আমার খুব স্নেহের, শান্তিনিকেতন টিভির কর্ণধার, উদ্যোগপতি, মিডিয়া জগতের উদ্যোগপতি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ওর একটা চ্যানেল রয়েছে, আমাদেরও রয়েছে। তো দুজনের মধ্যে আলাপচারিতা আজকে আমরা একটু করতে চাই যে একটা ছেলে যে 2.5 বছর আগে যে লড়াইটা শুরু করলো, আজকে প্রায় 42,000-45,000 মানুষ ওকে দেখছে, ফলো করছে ওর চ্যানেল। এটা বিরাট প্রাপ্তি বলেই আমাদের মনে হয়েছে। ফলে এরকম একটা উদ্যোগী মানুষ, কাছের মানুষ, স্নেহের মানুষ, তার সঙ্গে একটু আলাপচারিতা করতেই হয়। প্রথমে আমার সঙ্গে রাজা হোসেন হচ্ছে শান্তিনিকেতন টিভির কর্ণধার। রাজা, কেমন চলছে? মানুষের রেসপন্স কেমন? উৎসাহ কোথায় পাও? রোজ কাজ করার এত দৌড়াতে হয়, কি করে উৎসাহ পাওয়া যায়? এত শরীরেরও একটা ব্যাপার রয়েছে, যদি কি বলা যায় দর্শকদের। যেটা কথা হলো যে প্রথম 2021 সাল আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল। মুখ্যমন্ত্রী এসেছিল আমার বোলপুরে, তুমি বলেই বলছি, বোলপুরে হয়তো রোড শো করছিল। তখন দেখছিলাম অনেক চ্যানেলের খবর। তখন মাথায় একটা আমার জিনিস এলো যে আমার নিজস্ব কিছু করা যায়। ঠিক আছে, অনেকদিন তো অন্যান্য চ্যানেলে কাজ করলাম। সেদিন উদ্যোগ নিয়েছিলাম যে আপনার চিন্তা করেছেন যে চ্যানেলটার কি নাম দেওয়া যায়। যখন শান্তিনিকেতনের রোডে যখন মুখ্যমন্ত্রী হাঁটছিল, তখনই মাথায় স্টে করলো যে নামটা দেওয়া হোক শান্তিনিকেতন। তাহলে বলতে গেলে মুখ্যমন্ত্রীর রোড শো তোমাকে একটা উদ্যোগের মূল চাবিকাঠি। একদম ওই একটা চাবিকাঠি। তারপর আস্তে আস্তে চ্যানেলটাকে ক্রিয়েট করার পর চিন্তা ভাবনা আছে যে খবরটা কীভাবে করতে হবে, কোন খবরটা বেশি খাবে মানুষ। এ করতে করতেই 2.5 বছর কেটে যাওয়ার পর তোমার মতো দাদা, যেমন তুমি একজন আছো, ঠিক আছে, নিউট্রালি খবরটা করতে বলে যে তোমার কাজটা যেটা সেটা তুমি করো। এই দিক দিয়ে এই মানুষগুলো সাপোর্ট পেয়েছিল, মানে উদ্যোগ শুরু করা। একদম সে হারে সাপোর্ট করেছিল। আস্তে আস্তে এগোতে থাকি। তারপর যা হয় একটা মানে সাংবাদিক মহলে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার ব্যাপার থাকে। চাপটাকে এখন ওরকম সামনে ওঠে। একদিন তোমার কাছে এসেছিলাম একটা চাপ নিয়ে, আমি তোমাকে বলেছিলাম, দেখো মনে করো সন্ধ্যাবেলায়, যে দাদা এরকম একটা প্রবলেম হচ্ছে। যেটুকু তোমার কাছে তুমি বলেছিলে যে নিজের কাজটা করে যা, বেশি যারা বকবে বা যাদের কথা বড় বড় কথা, তাদের কথায় থেকে লাভ নেই। কাজটাকে চালিয়ে কাজটাকে চালিয়ে একটা কথা আছে, যে কাজ করে বা যার মধ্যে দম আছে সে বলে না, সে কাজই করে। এই একটা ব্যাপার হয়ে যায়, যেটা তোমাকে দেখা শেখা যে তুমি। আমি মডেল হতে চাই না, আমি যেভাবে কাজ করি সেটা সবাইকে শেয়ার করি। সেটা তোমার ভালো লেগেছে আলাদা কথা, কিন্তু এটা কোনো জ্ঞান বাক্য না। আমি এইভাবেই নিজেকে করি, তাই বলি যে রাজা এইভাবে করা যেতে পারে। একদম তারপর তোমাদের মাঝে মাঝে তোমার সময় একটা খবর হচ্ছে, অনেক সময় কারো পক্ষে আমরা করতে পারি, কারো পছন্দ হয় না, অনেক রকম চাপ আসে। ছোট চ্যানেল সহজেই চেনা যায় এই সেই লোক। যখন ফোন আসে রাত্রেবেলা, এটা কেন করলি, এটা করা ঠিক হয়নি, এই চাপগুলো কি করে সামাল দেওয়া হয়? এই চাপগুলো তো মূলত মানে শুধু নেতাদের নয়, মানে এমনকি সময় এসেছে যে সাংবাদিকরা দিকে এরকম করে চাপ দিচ্ছে। তখন কিভাবে নিজেকে ভয় ইচ্ছা করে? না ভয় কাউকে করি, আতঙ্ক কিছু মনে হয় যে না কালকে বেরোবো, যদি আমাকে মারধর করে, এগুলো মনে হয়? না, খবর তো খবরের জায়গায়, ঠিক আছে। যদি সে সাংবাদিক হয় তাহলে ভয় দেখাবে না, সে আমার হয়ে তাহলে কথা বলবে। পলিটিক্যাল প্রেশার থাকে? পলিটিক্যাল প্রেশার তো অবশ্যই থাকে। কিভাবে উদাহরণ হয় সেটা? এবার ধরুন কোনো পলিটিক্যাল নেতার কাছে নেগেটিভ খবর করেছে, তার একটা ভাবি যে হ্যাঁ, তো পজিটিভ খবর করে সে হয়তো শান্ত হতে পারে। এইভাবে ব্যালেন্স করে চলতে হয়। ভয় লাগে? ভয় না, মানে সিউড়ি শহরে রাত্রেবেলা স্কুটি নিয়ে বেরোচ্ছি, মনে হয় যে কেউ আমাকে কোথায় দুম করে এক বাড়ি দিলে মনে হয় খবর করার পর? না, মনে হয় না। সেটা মনে হয় না, কিন্তু বাড়িতে যে কোনো দিন খেয়ে যেত, মানে ব্যালেন্স করে চলতে হতো। হ্যাঁ, যখন পুলিশকে মারছে তখন আমরা তো সামান্য একটা মিডিয়া, যেভাবে রাত্রে বাড়ি যাওয়ার সময় একটা আতঙ্ক লেগেই থাকে, সাহস করে বাড়ি যাবে, কি করবো? যখন চ্যানেল শুরু করা হলো আজ থেকে 2 বছর 2.5 বছর আগে, তখন প্রথমের দিকে যে কোনো জিনিস শুরু করলে একটা খুব আশা নিয়ে আমরা শুরু করি যে আমি করবো, মানুষ কাল থেকে দেখবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে মানুষ ভিউ করছে না, মাত্র 50টা ভিউ হলো, 20টা হলো, সেই দিনের মনের অবস্থা কেমন ছিল? আর আজকে যখন লাইভ করা হয় তো দেখা যায় যে 20,000 লোক দেখছে। এই যে আনন্দটা, এদেরকে তো কাউকে পয়সা দিয়ে কেনা হয়নি, এরা তোমার চ্যানেল থেকে এসছে। এই দুটোর মধ্যে মনের অবস্থানটা কেমন? সেদিন কেমন লাগছিল, এখন কেমন লাগে? ব্যাপারটা হলো যখন প্রথম 100-200 ফলোয়ার, মনে হয় যে না হাত চালাবো না,
হাল ছেড়ে দিলে হবে, চাষ করতে হবে। মানে মন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মন ভেঙে গেলে মনটাকে সেটা শক্ত করে তখন মন ভাঙতো। হ্যাঁ, অবশ্যই মন ভাঙতো, যে তাহলে হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু আস্তে 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 ধরো তোমাদের মতো সাংবাদিকদের সাপোর্ট পেয়ে, মানে তোমাদের মতো দাদারা কি যে হ্যাঁ কর আছি, উঠবে একদিন না একদিন উঠবে, যেহেতু তোমরা সেই সব সময়গুলো এটা তো ঠিকই, তুমি লিখেছিলে বলে তো 42,000 হয়েছে। হ্যাঁ, আরো লেগে থাকলে ওটা 92,000 হবে। হ্যাঁ, কালকে যদি হঠাৎ মনে হয় যে না আর করবো না, ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তাহলে তো কেউ থাকবে না সঙ্গে। তো লড়াই তো জারি রাখতেই হবে, তাই তো নাকি? অবশ্যই লড়াই জারি রাখবো, তোমাদের মতো দাদা যদি সাপোর্ট পায়। না, বিষয়টা আমাদের মতো দাদা নয়। দেখো, তুমি একটা কাজ মন থেকে করছো এবং মানুষ অ্যাক্সেস করছে, মানুষ তোমাকে নিচ্ছে, তোমার খবর পছন্দ করছে, স্পটে পৌঁছানো। অনেক সময় মানে রাত নেই বিরেত নেই দৌড়ে যাচ্ছ, পৌঁছে তো জানো না ওখানে কী বিপদ অপেক্ষা করছে। আগে থেকে কি অ্যাসেস করতে পারো যে কীভাবে যেতে হবে, নিজেকেও বাঁচাতে হবে, আলটিমেটলি তো নিজেকেও বাঁচাতে হবে। সেগুলো কীভাবে বানাও, মানে নিজেকে সেফ রাখো কী করে? তার কোথাও একটা দাঙ্গা ঝামেলা হচ্ছে, কোথাও একটা ঝামেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গিয়ে একদম স্পট করে লাইভ করতে হয়। অনেক সময় কেউ তো দুম করে তোমার পছন্দ বাড়ি পড়ে গেল, এগুলোকে আগে থেকে অ্যাসেস করা যায় না যে কোনো বিপদ নিয়ে বেরিয়ে যাও? সেগুলোকে প্রথমত হচ্ছে ধরো 14 নম্বর জাতীয় সড়কে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, বা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করি, তারপর যাই। যেহেতু রাত্রেবেলায় যেতে হলে সেখানে আমাকে লাইভ করতে হবে। এবার সেই হিট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে, কোথায় কী হবে, পুলিশ পৌঁছায়, তারপর জিনিসটা গিয়ে ঠিকঠাক তৈরি হয়ে যাওয়া, তাহলে বিপদ না হওয়ার চান্স বেশি। যদি তার আগে ছুটে যায় তাহলে বিপদ হয়ে যেত। কারণ মানুষের রাগ এখন যে খবর, যে হারে আমরা খবর দেখাচ্ছি, আর সাংবাদিক মহলকে তো অনেকেই হয়তো পছন্দ করতে পারে, নাও করতে পারে। সবাই পছন্দ করবে এমন কোনো কথা হলো না, করবে না এটা ধরে নিয়ে এগোতে হবে। হ্যাঁ, করবে না এটা ধরে নিয়ে এগোতে হবে, তাহলে সেফ থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরো আজকের দিনে তোমার খবর করতে যাওয়া, স্কুটির তেল অমুক তমুক, কবে ডলার আসবে, শেয়ার না করেও কাজটা চালিয়ে যেতে হবে। কীভাবে চলছে কী করে, সহযোগিতা কোথা থেকে পাচ্ছ, বা নিজেকেই সব করতে হচ্ছে না ধারে চলছে? ধারে তো মোটামুটি এটা তুমি বুঝতেই পারছো যে তুমিও করেছো একটা চ্যানেল। এবার মূলত আমার একটা ব্যবসা আছে, ব্যবসা বলতে আমার বাবা ছিল, মারা গেছে, পারিবারিক ব্যবসা, সেখান থেকে কিছু সাপোর্ট পাই। আর কিছু আছে যারা ভালোবাসে, মানে ভালোবাসা জায়গাটা আলাদা, মানে কাজ করলে শুভেচ্ছা দেয়, ভালোবাসা, সেই সব মানুষের হেল্প করে। হ্যাঁ, অবশ্যই হেল্প পাই, তাদের নাম আমি করছি না। আমি আজকের দিনে দেখো পলিটিক্যাল পরিবেশ প্রত্যেক দিনই পাল্টে যাচ্ছে। অনেক কিছু বিষয়কে আমাদেরকে ব্যালেন্স করতে হয়, অনেক সময় করতে পারা যায় না, খবরের প্রয়োজনে করে দিতে হয়। আর খবরই এমন হয় যে তুমি ঢাকতে যাবে, ঢাকা যায় না, অন্যান্য চ্যানেল সেগুলো করে বসে। তো তুমি তোমার মতো করতে পারবে না সবসময়, যা বাস্তব সেটা দেখা হয়। তো এইগুলোর ক্ষেত্রে কীভাবে মানে ব্যালেন্স করো, না ব্যালেন্স করা যায় না, যা হয় না না, খবরের ক্ষেত্রে কম্প্রোমাইজ, কারণ আমরা খবর করি, খবরের ক্ষেত্রে কম্প্রোমাইজ করলে তারা খবরের মানটা চলে, তাই না? আর সাংবাদিক হিসাবে মানুষ চিন্তা অনেক ক্ষেত্রে কী হয়, যে অনেক কোনো চ্যানেলের নাম করে বলছি না, বড় চ্যানেলের প্রথম সারি যারা সাংবাদিক থাকে তারা হয়তো ঢেকে দিলে এখন সোশ্যাল মিডিয়ায় খবর ঢাকা যাবে, খবর কিন্তু বেরিয়ে যাবে, সত্যি খবর বেরিয়ে কেউ না কেউ হয়তো ভিডিও পোস্ট করে সেই জন্য কোনো খবর ঢাকা নয়, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে খবর। আরেকটা বিষয়, অনেক সময় অনেক ভাইরাল ভিডিও আমাদের কাছে এসে পৌঁছায়, সেগুলো হয়তো তার মধ্যে আমরা সত্যতা যাচাই না করেও পোস্ট করে ফেললাম, এবং দেখা গেল যে পরে না ঘটনাটা ওইরকম নয়, বিষয়টা এরকম ছিল। এক্ষেত্রে কি চাপ তৈরি হয় না? ভাইরাল ভিডিওগুলো কিছু সত্যতা যাচাই করার উপায় আছে? সত্যতা যাচাই না করে পোস্ট করতে একেবারে ঠিক না, যেহেতু হোয়াটসঅ্যাপে আসা, এবার সেক্ষেত্রে কি হয়, হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করা, পুরো ডিটেলসটা তুলে নেওয়া, ঠিক আছে, সোর্স ইনফরমেশন ক্রস চেক করে নেওয়া। হ্যাঁ, ক্রস চেক করে নিলে ব্যাপারটা আপনাদের ঠিকঠাক করে খবরটা আমি টেলিকাস্ট করি। সামনে লোকসভা নির্বাচন আসছে, এই ঘন্টা বেজে গেল বলাই চলে, হয়তো 10 মার্চ বা 14 মার্চের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে প্রাথমিক। শান্তিনিকেতন টিভি ভোট নিয়ে কোনো প্ল্যানিং করেছে, বা কীভাবে এগোবে, কোনো কি রোডম্যাপ তৈরি করা হয়েছে, বা কি দেখবো নতুন করে আমরা ভোটকে রেখে শান্তিনিকেতন টিভির পরিকল্পনা করে? ভোটকে রেখে যেমন আমরা একটা প্রোগ্রাম রেখেছি দিদি রিপোর্ট, লোকসভা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক যেগুলো, পৌরসভা ওয়ার্ডগুলো একটা করে দিদি রিপোর্ট,
মানে এই 5 বছরে মানে দিদিরা সেখান থেকে ইয়ে করবে, সরাসরি লাইভ করবে। হ্যাঁ, দিদিরা থাকবে, মানে সেই ধরুন পৌরসভা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে কোনো একটা মহিলা থাকবে, সে সেদিনটা রিপোর্ট হবে, মানে এই 5 বছরের কি উন্নয়ন হয়েছে সেসব প্রতিদিন বিষয়গুলো রাজ্যভিত্তিক না কেন্দ্রভিত্তিক দুটোকে দেবে। মানে উন্নয়নের রাজ্য কেন্দ্র ভালো না, যেটা যা মানুষ দেখে সেই বিষয়টা। আর তো যাই হোক, রাজা হোসেন ও হচ্ছে শান্তিনিকেতন টিভির কর্ণধার বা শান্তিনিকেতন দেবীর প্রাণ প্রতিষ্ঠাতা বলা চলে। রাত ধরে শান্তিনিকেতন টিভি আজ থেকে 2.5 বছর আগে আমাদের বীরভূম জেলায় প্রকাশ পায়। আজকে 2.5 বছর পরে শান্তিনিকেতন টিভি ওর ক্রমাগত লড়াই, না হেরে যাওয়ার মানসিকতা, প্রত্যেক মুহূর্তে এগিয়ে যাওয়ার ইচ্ছা এবং মানে শরীরের অসুবিধা থাকা সত্ত্বেও সেগুলোকে দূরে রেখে ও চেষ্টা করে যাচ্ছে। এবং চেষ্টা করে যাওয়ার কারণেই আজকে ওর দর্শক সংখ্যা প্রায় 42,000 ছাড়িয়েছে। ফলে একটা লড়াই, 2.5 বছরের লড়াই, তাই 42,000 দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে, এটা বিরাট। ফলে এরকম একটা মাইলস্টোন তৈরি করা যে উদ্যোগপতি বা এন্টারপ্রেনিয়ার, তাকে আমরা অবশ্যই শুভেচ্ছা জানাবো যে আগামী দিনে শান্তিনিকেতন টিভি তার যে জায়গা এখন পেয়েছে আরও বড় যাক, আরও অনেক বড় জায়গা পেয়ে যাক এবং মানুষের মনের মধ্যে থাক শান্তিনিকেতন টিভি। এটা অবশ্যই আমাদের S2S মিডিয়ার পক্ষ থেকে আমাদের ইচ্ছা। রাজা যদি কিছু বলা যায় শেষ মুহূর্তে যেটা কথা হলো দাদা, আমি তোমার কাছে সত্যি কথা বলতে সাপোর্ট অনেকটাই পাই খবর বিষয়। যেটুকু আমি তোমার সঙ্গে ফোন ক্রিয়েট করে দিই, তোমার সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে লাইভ এসেছিলাম, আমরা কথা বলছিলাম। তুমি যেটুকু একটু সাপোর্ট করলেন যে প্রত্যেকটি স্টুডিও প্রয়োজন হয়, অবশ্যই আমার স্টুডিও আমার দরজা খোলা আছে। মানে ভালো যারা কাজের মানসিকতা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে শুধু আমাকে নয়, মানে যারা যাদের কাজ করার ইচ্ছা, যারা নতুন উদ্যোগপতি, যারা কিছু করতে চায়, যারা নিজেদেরকে তুলে ধরতে চায়, তাদের জন্য সবসময় আমরা আছি। S2S মিডিয়া আছে সাপোর্ট হিসেবে অবশ্যই নিশ্চয়ই। আর শেষে বলবো যে সঞ্জয় দার যে চ্যানেল ইউটিউব, ফেসবুক S2S মিডিয়া অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। আমরাও মাঝে মধ্যে সেসব ভিডিও আমাদের পেজ থেকে শেয়ার করবো, আপনারা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। যেহেতু সাবস্ক্রাইব না করলে আপনার কাছে নোটিফিকেশন ঢোকে না, নোটিফিকেশন না এলে আপনি কিন্তু বীরভূমের যে সংস্কৃতি থেকে শুরু করে ক্রীড়া জগৎ এবং রাজনৈতিক যে খবরগুলো সেগুলো আপনারা পাবেন না। তাই নোটিফিকেশন মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন, তাহলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং বীরভূমের সমস্ত খবর S2S মিডিয়ায় দেখতে পাবেন। আমাদের সঙ্গে ছিল দেখুন রাজাকে অনেক ধন্যবাদ। রাজা, তোমার আগামী জীবন আরো শুভের হোক, তোমার চ্যানেল আরো মানুষের কাছে পৌঁছুক, এটা আমাদের অবশ্যই ইচ্ছা। এবং আমরা বলবো, আপনারা যেমন S2S মিডিয়া দেখছেন, আমাদের এই 2 মাসে অনেকটাই আপনাদের নিজেদের মতো করে নিয়েছেন। রাজার যে চ্যানেল অর্থাৎ শান্তিনিকেতন টিভি, সেটাও দেখুন এবং ওকে যেভাবে সাপোর্ট করে 42,000 দর্শকে পৌঁছেছেন, সেটা যেন আরও 1 বছরের মধ্যে যেতে যেন 92,000 হয়, এটা আপনাদেরকেই দেখতে হবে। এবং আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের ওকে পছন্দ করার মানসিকতাই কিন্তু ওকে এগিয়ে দিতে পারে, এটা আমরা অবশ্যই জানি। কারণ আপনারাই সাপোর্ট বা আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদের আগামীর মূলধন। ফলে এইটুকুই বলে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই নিজেদের মতো করে একটু আলাপচারিতা শেষ করলাম। অনেক ধন্যবাদ।